সন্ধ্যার ধোঁয়াশাচ্ছন্ন অন্ধকারে পরিবেশ কেমন যেন গুমোট হয়ে আছে। বৃষ্টির জলধারা যেখানে স্নিগ্ধতা ছড়ানোর কথা, সেখানে উল্টো এক প্রকার অস্বস্তিকর ভ্যাপসা উষ্ণতা ঘনীভূত হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশের ভারী মেঘমালার নিচে বাতাস নিস্তব্ধ। আর্দ্রতা বাতাসের প্রতিটা কণায় জমাট বেঁধে রয়েছে। ফারাজ বাড়িতে নেই। চিত্রার জ্বর কমে গেছে, শরীরেও আর কোনো দুর্বলতা বোধ হচ্ছে না। সন্ধ্যার আগে ফারাজ তাকে ওষুধ ও খাবার খাইয়ে বাইরে গেছে। সারাদিন ঘরের মধ্যে বন্দি থেকে থেকে একঘেয়েমি চেপে ধরেছে চিত্রাকে। আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়? মন যেন হাঁপিয়ে উঠেছে। চিত্রা স্থির করল একটু বাগানে গিয়ে হাঁটবে। মিতালিকে ডেকে সে তার সিদ্ধান্ত জানালো, কিন্তু মিতালির সঙ্গে সঙ্গে আপত্তি তুলল। এমন সময় বাগানে যাওয়ার কি দরকার? কয়েকদিন আগেই তো সেখানে 2টা লাশ পাওয়া গেছে। তবে চিত্রা তার কথায় কান দিল না। মনস্থির করে ফেলেছে নিষেধ শুনলে আর চলবে না। ঠিক তখনই আয়শা এগিয়ে এসে বলল, আমি তোমার সঙ্গে যাব। চিত্রা তাকেও নিজের সঙ্গে নিয়ে নেয়। বাগানের অন্তিম প্রান্তে কর্মীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কর্মরত নারী শ্রমিকদের বেশিরভাগই কাজ শেষে নিজ বাড়িতে ফিরে যায়, হাতে গোনা কয়েকজন ছাড়া। মিতালি তাদেরই একজন। যদিও তার নিজস্ব বাড়িঘর ও পরিবার আছে, তবে সে কাজ নেওয়ার আগেই বলে রেখেছিল এখানেই থাকবে। তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সৎ মায়ের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর কতদিন সহ্য করা যায়? মুক্তির আশায় সে এখানে আশ্রয় নিয়েছে। আয়শা ও দাদিকে নিয়ে এখানেই থাকা শুরু করেছে। অন্ধকার বাগানে 3জন ধীরে ধীরে এগিয়ে চলেছে। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ মিতালির ফোন বেজে উঠল। চিত্রা একবার চোখ ফিরিয়ে তাকালো, তারপর আবার হাঁটা শুরু করলো। সে বড় করে ঘোমটা টেনে নিয়েছে। শরীর থেকে জ্বর পুরোপুরি সরে যায়নি, তবুও গুমোট ঘরের দেয়ালের মাঝে বন্দি থাকাটা যেন আরও অসহনীয়। তাই সে বাইরে এসেছে, নীরবতার মাঝে শ্বাস নিতে, গাঢ় অন্ধকারের গভীরে প্রশান্তি খুঁজতে। মিতালি, তোমার ফোনটা দেওয়া যাবে? বলল চিত্রা। মিতালি কোনো জবাব দিল না, শুধু নিঃশব্দে নিজের বাটন ফোনটা চিত্রার দিকে বাড়িয়ে দিল। তবে খানিকটা দ্বিধার সুরে বলল, খালু জানলে সমস্যা হইব না তো? চিত্রার কণ্ঠে নিরাসক্ত আকাঙ্ক্ষা ফুটে উঠল। সে জানবে কিভাবে? কেবল একটা কণ্ঠ শুনতে চাইছে মন, শুনেই কল কেটে দেব। চিত্রা ফোনটা হাতে নিয়ে একটু আড়ালে সরে গেল। ঠিক তখনই কর্মীদের থাকার দিক থেকে একটা লোক মিতালির দিকে এগিয়ে এলো। তার পরনে সাধারণ শার্ট আর লুঙ্গি। বয়স খুব একটা কমও নয়, আবার খুব বেশি বলেও মনে হয় না। অন্ধকারে মিতালির মুখ চিনতে দেরি হলো না লোকটার। এই মিতালি, এদিকে আয়। মিতালি পা বাড়ায় না, স্থির দাঁড়িয়ে থাকে। লোকটা মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ করে তাকে কাছে ডাকছে। বিরক্ত হয়ে মিতালি একবার চোখ ফেরালো চিত্রার দিকে। কোথায় সে? হুট করে কই চলে গেল? উনি তোমাকে বিরক্ত করছে? বলো আমায়, শালাকে একেবারে গু খাইয়ে ছাড়ব। আয়শার গলায় চিরপরিচিত দম্ভ। হুম, এসবে তুমি জড়ায়ও না, মিতালি দ্রুত বলে উঠল। এসব ভয় পায় না আয়শা। আমি তো একবার পুলিশের পকেট পর্যন্ত মেরেছি। বুকের সাহস না থাকলে এসব কাজ করা যায়? আমি কোনো সাধারণ নারী নই, একেবারে মহীয়সী নারী। সামনের বছর বেগম রোকেয়ার অ্যাওয়ার্ডটা আমাকেই দেওয়া উচিত। অন্য সময় হলে আয়শার মুখে এমন কথা শুনে নিশ্চিত হাসি আসতো, কিন্তু এবার আর এলো না। এখন শুধু দ্রুত সরে যাওয়াটাই জরুরি। কিরে মিতালি, আমি আসবো নাকি তুই? আবারও সেই কর্কশ পুরুষালী কণ্ঠস্বর। মিতালি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজেকে স্থির করার চেষ্টা করল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল। কয়েক মুহূর্ত পরই ফিরে এলো, তবে এবার তার চোখে অস্বস্তির ছাপ। ফিরে এসে চিত্রাকে দেখতে পেল। চিত্রা আর আয়শার সামনে এসে খানিকটা কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো সে। কি হয়েছে মিতু? ওরা কারা? চিত্রার স্বর সন্দেহপ্রবণ। এই বাড়িতেই কাম করে, রাজন ভাইয়ের লোক। তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কই না তো আপা, চলেন।
ভেতরে যাই। খালু আয়শা যদি দেখে আমরা বাগানে টই টই করতাছি তাইলে কিন্তু রাগ করব। চিত্রা আর কিছু না বলে হাঁটতে শুরু করলো। তবে যাওয়ার আগে একবার পেছন ফিরে তাকালো সেই লোকটার দিকে। বাতির ম্লান আলোয় স্পষ্ট হয়ে উঠল তার লোভাতুর দৃষ্টি, বিকৃত হাসি। চিত্রার এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। বদ্ধ স্যাঁতসেঁতে একটা ঘর, চারপাশে ভাসমান এক বিদঘুটে আষ্টে গন্ধ, যেন গলিত মাছের অন্তর্গত পচন ছড়িয়াছে বাতাসে। এখানে স্তূপ করে রাখা হয় নানান জাতের মাছ, তারপর সেগুলোকে প্রসেসিং করে রপ্তানিযোগ্য করা হয় বিদেশি বাজারের জন্য। ফারাজ ধাতব চেয়ারে বসে পা দোলাচ্ছে। অস্থিরতা তার চেহারায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত মানুষ, নিঃশব্দ, নড়াচড়া নিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকা ছায়ামূর্তির মতো। তাদের মাঝে কয়েকজন বহিরাগতও আছে, বিদেশি কায়দায় দানবীয় শরীর, দীর্ঘকায় পেশিবহুল। শুধু উপস্থিতিতেই ভয় ছড়ানোর ক্ষমতা রাখে এরা। ঘরটায় অসহনীয় গরম, বাতাস থমকে আছে। এখানকার ভারী দুর্গন্ধ দম বন্ধ করে রেখেছে সব কিছুকে। ফারাজ বিরক্ত হয়ে নিজের গা থেকে কালো ব্লেজারটা খুলে পাশে দাঁড়িয়ে থাকা অভ্রের দিকে বাড়িয়ে দিল। কণ্ঠে স্পষ্ট বিতৃষ্ণা। আইসক্রিমটাকে নিয়ে আসো কুদ্দুসের বাপ। অভ্র কোনো জবাব দিল না, কেবল পাশেই দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারী এক ব্যক্তির দিকে তাকালো। ইঙ্গিতটা বুঝতে দেরি হলো না লোকটার। লোকটা নিঃশব্দে ঘুরে দাঁড়ালো, পেছন থেকে আরেকজনকে সঙ্গে নিল। তারপর দুজন মিলে এগিয়ে গেল হিমবাহের দিকে, সেই কক্ষ যেখানে হিমায়িত পদ্ধতিতে মাছ সংরক্ষণ করা হয়। আপাতত তাদের মূল উদ্দেশ্য সেখানে। কয়েক মুহূর্ত পর তারা ফিরে এলো, তবে এবার শূন্য হাতে নয়। একজনকে টেনে নিয়ে এসেছে সঙ্গে করে। লোকটি জমে কাঠ হয়ে গেছে, বরফের পিণ্ডের মতো নিথর। মাত্রই তাকে হিমবাহ থেকে বের করা হয়েছে। শরীরে রক্তের কোনো প্রবাহ নেই বলেই মনে হয়, অথচ এখনও শ্বাস চলছে। প্রাণটুকু টিকে আছে কোনো রকমে। হয়তো বেশি সময় সেখানে রাখা হয়নি। রাখা হলে এতক্ষণে নিশ্চয়ই নিথর হয়ে যেত। কক্ষের উষ্ণতার সঙ্গে হিমায়িত শরীরের সংঘাতে লোকটি কাঁপছে, দাঁতে দাঁত লেগে বিকট আওয়াজ তুলছে। ফারাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠান্ডা নিরাসক্ত দৃষ্টি। লোক দুটো পড়ে থাকা লোকটার দিকে এগিয়ে আসতেই ফারাজ হাত দিয়ে ইশারায় তাদের সরে দাঁড়াতে বলল, আইসক্রিমটাকে একটু গলতে দে তো। লোক দুটো ধীরে ধীরে সরে দাঁড়ায়। পরিবেশের ভারী নীরবতার মাঝে অভ্র এখনও নিশ্চল, নিঃশব্দ। তার চিবুক শক্ত হয়ে আছে, নাকে ক্রমাগত ধাক্কা দিচ্ছে মাছের কাঁচা পচা গন্ধ। বাতাসের আর্দ্রতাও চিটচিটে হয়ে উঠেছে, ঘামের সাথে মিশে এক অস্বস্তিকর আস্তরণ গড়ে তুলেছে গায়ের উপর। কিন্তু ফারাজ, সে কিভাবে বসে আছে? ফারাজ তার হোলস্টার থেকে কোল্ড পাইথনটা বের করে হাতে নিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। দেশে আসার পর পিস্তল ছুঁয়ে দেখা প্রায় বন্ধ করেই দিয়েছে সে। এসব কি ফেয়ার? ওহো, মোটেই নয়। ফারাজ পিস্তলের দিকে গভীর মনোযোগ দিয়ে পড়ে থাকা লোকটাকে প্রশ্ন করল, এই যে চান্দু, তুমি যে বাটপারি করলে আমার সঙ্গে, এখন তোমার সঙ্গে কি করা উচিত বলো তো? হিউম্যান ফ্রাই করা উচিত কি? লোকটির দেহ ঠান্ডায় অবশ হয়ে আসছে, তবুও আতঙ্কের জ্বর তার শরীর বেয়ে ধাপে ধাপে চুইয়ে পড়ছে। অর্ধনগ্ন দেহ কাঁপছে অবিরাম, হাড়ের ভেতরে বরফ গলা স্রোত বয়ে চলেছে। তার ফ্যাকাশে ঠোঁট কেঁপে উঠলে অস্ফুষ্ট শব্দ ফিসফিসিয়ে বেরিয়ে আসলো কণ্ঠনালী ছুঁয়ে, স্যার, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। লোকটার স্বর জড়ানো, ভাঙা, যেন কোনো মৃতপ্রায় প্রাণী শেষ শক্তিটুকু নিংড়ে নিচ্ছে জীবন ভিক্ষার জন্য। ঠান্ডার চেয়েও প্রবল শঙ্কা তাকে আচ্ছন্ন করে রেখেছে, অথচ সামনে বসে থাকা পুরুষটির মুখে এক টুকরো অনুকম্পাও নেই। ক্ষমা? ফারাজ মুখ বাঁকিয়ে হাসল, তাচ্ছিল্য মিশ্রিত সেই হাসি, অদ্ভুত সেই হাসির ধরন। হ্যাঁ রে কুদ্দুসের বাপ, এই হাফ নেংটুর অপরাধের পাণ্ডুলিপিটা একটু পাঠ করে শোনাও তো।
শালার জাঙ্গিয়াটা দেখছনি, ক্যালভিন ক্লাইন। এই নিমক হারাম আমার নাম বেচে কি লেভেলের মাল কামিয়েছে ভাবা যায় সেটা। জাঙ্গিয়ার ব্র্যান্ডও ফুটপাত থেকে ক্যালভিন ক্লাইনে চলে গেছে। ফোনটা দাও তো কেউ, একটা চুচেট পোস্ট দেই। অভ্র খানিকক্ষণ চুপ থেকে ভ্রুকুটি করে সুরে সুরে মিলিয়ে বলল, বুঝেন না ভাই, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয় আর কি, ফুটানি করে বেশি। অভ্র মুখ বাঁকিয়ে থেমে পুনরায় বলল, শালা ভাব ধরে গুলশান, ভেতরে ভেতরে গুলিস্থান, বাপরে ডাকে বাজান, ধুইয়া খায় মান সম্মান। ওয়াও, কিয়া কবিতা হে। এত সুন্দর কবিতা পারো দেখেই তো বেটা তোমার বিয়ে হয় না। দাঁড়াও, তোমার জন্য চুচেট মার্কা একটা পোস্ট করতে হবে দেখছি। ফারাজ লোকটার সামনে ধীরে ধীরে এগিয়ে এলো। তার বুটের নিচে শুকনো মেঝে চাপা পড়ে ক্ষীণ খসখসে শব্দ হচ্ছে। সে নিঃশব্দে দাঁড়িয়ে কিছুক্ষণ পড়ে থাকা লোকটিকে দেখল। চোখে মুখে কোনো অনুভূতি নেই। লোকটা ভয়ে হেসড়ে পিছানোর চেষ্টা করল। তবে অধিক সময় ঠান্ডায় জমে থাকার কারণে হাত পা অবশ হয়ে গিয়েছে। নড়াচড়ার একদমই শক্তি নেই। ফারাজ হাঁটু গেড়ে লোকটার সামনে ঝুঁকে বসল। পকেট থেকে লাইটার বের করে ধরিয়ে লোকটার গলার কাছটায় ছুঁয়ে দিতেই চিৎকার ছড়িয়ে পড়ল ঘরটায়। নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য অবশ হাত পা ছোড়াছুড়ি শুরু করলো লোকটা। বাচ্চাদের মতো এসব করে পার পাবে না সাবিব। এত আকুতি করার আগে একবার ফারাজ এলাহির কথা ভাবা উচিত ছিল না? আমার নাম করে চাকরির কথা বলে কয়টা নারীকে বিদেশে পাচার করেছ শুনি? সাবিব নিশ্চুপ। ফারাজের ঠোঁটে বিদ্রুপাত্মক হাসির রেখা ফুটে উঠল। নিস্তরঙ্গ ভঙ্গিতে সে উঠে দাঁড়ালো, অথচ চোখের তারায় জ্বলে উঠল অগ্নি স্ফুলিঙ্গ। অকস্মাৎ সে পায়ের তলায় চেপে ধরল সাবিবের গলা। চাপ বাড়তে লোকটির কণ্ঠনালী থেকে অস্পষ্ট গোঙানির শব্দ বেরিয়ে আসলো। একটা অসহায় পশুর আর্তনাদ যেন। ফারাজের ভ্রু কুঁচকে যায়। বিরক্তির ছায়া তার মুখে স্পষ্ট হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে ফিসফিসিয়ে বলল, জলদি বল। কিন্তু সাবিবের ঠোঁট কাঁপলেও শব্দ বেরোয় না। মৃত্যুর অন্ধকার তার শ্বাসনালী বেয়ে ক্রমশই নেমে আসছে। নিঃশ্বাস নিভে যাওয়ার শেষ মুহূর্তে ফারাজ পা সরিয়ে নেয়, যেন এই যাত্রায় সে কেবল সিদ্ধান্তে রূপরেখা টেনেই ক্ষান্ত। আসলে ফারাজ হয়তো আদৌ তাকে কিছুই করত না। বহুবার সুযোগ দিয়েও আজ তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। সাবিব তারই লোক, দেশে থেকে কার্যক্রম চালায়। কাজ শব্দটি ব্যবহার করলেও প্রকৃতপক্ষে কাজের আড়ালে করে এক ঘৃণ্য অপরাধ। নারী পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে সাবিব। অন্ধকার জগতে সেই কদর্য ব্যবসা যেখানে জীবনের নামে বিকই স্বপ্ন। তবে এসব বিষয়ে ফারাজের আপত্তি থাকার কথা ছিল না। কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার স্বভাবে নেই। কিন্তু যখন সেই অন্ধকার তার নামকে আবৃত করতে উদ্যত হয়, তখন কি চুপ থাকা চলে? 6 মাস ধরে সাবিব অসহায় নারীদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করছে। প্রতিশ্রুতি দেয় স্বপ্নের মতো ভবিষ্যতের, অথচ বাস্তবে নিয়ে যায় এক বিভীষিকাময় বন্দিত্বের দিকে। শুরুর দিকে ফারাজ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমশ তার নামকে জড়িয়ে কালিমা লিপ্ত করার প্রয়াস বাড়তে থাকলে সে আর নীরব দর্শক হয়ে থাকতে পারেনি। কারণ ফারাজ তার নামকে কলুষিত হতে দিতে পারে না। কাউকে সে এই সুযোগ দেবে না। সে টেবিলের উপর রাখা টাইটেনিয়াম জারটি হাতে তুলে নিল। ভেতরে টকবক করে ফুটছিল ফ্লুরোসিক অ্যাসিড। সাবিব আতঙ্কে খানিকটা পিছু হটতেই দুজন লোক শক্ত হাতে তাকে চেপে ধরল। ফারাজ গুনগুন করে 90 দশকের একটা ইংরেজি ফোক গান গাইতে গাইতে ধীরে ধীরে জারটি কাত করল সাবিবের উরুর উপর। ভেতরে খুব বেশি অ্যাসিড ছিল না, তবে যতটুকু ছিল ততটুকুই যথেষ্ট। প্রথম ফোঁটাটা বুক ছোঁয়া মাত্রই সাবিবের দম ফেটে গেল ভয়াবহ আর্তনাদে। শুরুতে এক মুহূর্তের জন্য কিছুই অনুভব হলো না। তারপরেই চামড়ার নিচের স্নায়ুগুলোতে এক অস্বাভাবিক জ্বলনি ছড়িয়ে পড়ল। ফুটতে থাকা পানির মতো চামড়ার স্তর গলতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে জায়গাটি কালচে হয়ে গেল। আর একটু পরে হালকা ধোঁয়া উঠতে শুরু করলো। সাবিবের চিৎকার অসহনীয় হয়ে উঠল।
যেন শরীর থেকে আত্মা ছিঁড়ে বেরিয়ে আসছে। কিন্তু তার মুখ চেপে ধরে রাখায় কেবল ভেতর থেকে গুমড়ে ওঠা বিকৃত গোঙানি বের হলো। তার চোখ বিস্ফোরিত, রক্তজবা রঙের শিরাগুলো ফুলে উঠেছে আতঙ্কে। অ্যাসিডের প্রভাব মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। যেখানে তরল ছিটে পড়েছিল সেই অংশের মাংস ধীরে ধীরে ক্ষয়ে যেতে লাগলো। সাদা স্তর উন্মুক্ত হয়ে বেরিয়ে এলো, গলতে শুরু করলো সে স্থান। হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। সাবিব একবার চাইল নিজের বুকের দিকে। নিজের মাংসের গলে যাওয়া অংশ দেখে তার শরীর শিউরে উঠল। সে কোনোভাবে হাত পা ছোড়ার চেষ্টা করলেই তার দেহ আরও শক্ত করে ধরে রাখা হলো। ঘর জুড়ে টকটকে পোড়া মাংসের গন্ধ ছড়াচ্ছে। ফারাজ তখনও গুনগুন করছিল, মুখে মৃদু হাসি, চোখে ছিল নির্মম সন্তুষ্টির পরশ। চারদিক ঘন অন্ধকারে ঢাকা। দূর থেকে ভেসে আসছে ট্রলারের গম্ভীর গর্জন। রাতের নিস্তব্ধতায় নদীর শোষো শব্দ কানে এসে ধাক্কা খাচ্ছে। নদী এখান থেকে বেশি দূরে নয়, সে কথা মনে করিয়ে দেয় বাতাসের আর্দ্র ঠান্ডা স্পর্শ। ধ্বংসস্তূপে পরিণত তালুকদার বাড়ির সামনে এসে থামল একটা কালো রঙের প্রিমিয়। গাড়ির ইঞ্জিন নিভতেই মুহূর্তের জন্য নেমে এলো নিস্তব্ধতা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো এক লম্বা চওড়া যুবক। নিঃশব্দ পদক্ষেপে সে এগিয়ে গেল পুরনো জরাজীর্ণ গেটের দিকে। মরচে ধরা লোহার ফ্রেম ঠেলে সে ভেতরে ঢুকল। অন্ধকারে শীতল চাদরে মোড়ানো ভগ্নপ্রায় গৃহটির অভ্যন্তরে প্রবেশ করতেই দৃষ্টিতে এলো হারিকেনের ক্ষীণ শিখা। জলে নেভে আবার জ্বলে ওঠে। মোয়াজ্জলের মাটির ঘরের বারান্দায় ঝুলে থাকা সেই আলো প্রহর গুনছে। টিমটিমে সেই ক্ষীণদীপ্তিতে ছায়া নাচে দেয়ালের ফাঁকে ফাঁকে। যুবকটি ধীরপদে এগোলো। পুড়ে ছাই হয়ে যাওয়া ভিটেটির সামনে গিয়ে দাঁড়ালো। স্থির দাঁড়িয়ে খানিকক্ষণ পরখ করল ধ্বংসের স্তূপ। অতঃপর দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল কবরস্থানের দিকে। চাঁদের আলোহীন রাত্রিতে কবরস্থান নিকষ আধারে নিমজ্জিত। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বৃক্ষেরা স্তব্ধ। যুবকটি একদৃষ্টিতে তাকিয়ে থাকল। কবরস্থানটিকেও অন্ধকারের মধ্যে এক নজর পরখ করে মৃদুকণ্ঠে শুধালো, ইসরে, এত দূরত্ব আর মেনে নেওয়া যায় না। এবার দূরত্ব মেটানোর সময় চলে এসেছে। কেডা তুমি? বৃদ্ধ মুয়াজ্জলের কণ্ঠস্বর পেতেই লোকটা পেছন ফিরে তাকায়। ঘাড়ে হাত বুলিয়ে নিঃশব্দ হেসে জবাব দেয়, আমি আমি কেউ না, তবে কারো মৃত্যু, কারো বা শুভাকাঙ্ক্ষী। ফারাজ একদৃষ্টিতে সামনের নিথর দেহটির দিকে তাকিয়ে রইল। সাবিবের শরীর রক্তে আকণ্ঠ নিমজ্জিত। ফারাজের সাদা শার্ট লাল স্রোতে প্লাবিত। ধীরে সিগারেট ঠোঁটে তুলল সে। নিঃশ্বাসে আগুন ধরিয়ে ধোঁয়ার দীর্ঘরেখা ছড়িয়ে দিল বাতাসে। চোখ সরু করে একপাশে তাকালো। গুলিটি বুকে বিদ্ধ হওয়ার পর সাবিবের মরণ আসতে খুব একটা দেরি হয়নি। ব্যথার আর্তনাদ পর্যন্ত করার সুযোগ পায়নি সে। যন্ত্রণায় ছটফট করার আগেই মৃত্যু তাকে আঁকড়ে ধরেছে। ফারাজের গুলি তার দেহের অবশিষ্ট নিঃশ্বাসটুকু শুষে নিয়েছে। এই যে অ্যাসিডে গলিত মাংসপিণ্ডের উপরই গুলি চালিয়ে সাবিবকে মুক্তি দিয়ে দিয়েছে ফারাজ। রক্তাক্ত শ্বাসরুদ্ধ পরিবেশে ফারাজ ধীরস্থির ভঙ্গিতে লাশের কাছ থেকে সরে দাঁড়ালো। এই লাশ কি করব ভাই? অভ্র জিজ্ঞেস করল। ফারাজ একটু চুপ থেকে বলল, বাড়ি তোর বউ আছে না? পার্সেল করে বউয়ের কাছে পাঠিয়ে দিয়ায়। দিলে লাভ কি? স্বামীর এসব কাজের সঙ্গে সে নিজেও তো জড়িত ছিল। আচ্ছা। ফারাজ থামল, তারপর বলল, তাহলে পুলিশের সঙ্গে কথা বল। নিশ্চিত কর খুনের দায় যেন ওর স্ত্রীর উপরই বর্তায়। সবাই যেন জানে সে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছে। অভ্র সম্মতিসূচক মাথা নাড়ল। আচ্ছা। ফারাজ এবার নিজের শার্টের দিকে তাকালো। রক্তমাখা কাপড়ে নিষ্ঠুর শিল্পকর্মের ছাপ লেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলল, পোশাক বদলাতে হবে। কালো শার্ট আর প্যান্ট পাঠিয়ে দে।
অভ্র মাথা ঝুঁকিয়ে সাড়া দিল। এবার তার কণ্ঠে কৌতূহল মিশল। এখন বাসায় ফিরবেন? হুঁ, আরেকটা কাজ তো বাকি। নদীর একেবারে পাড়ে পাশাপাশি দুটো নৌকা বাঁধা, চারপাশ নিস্তব্ধ, কেবল পানি ছলাৎ ছলাৎ করে বয়ে যাচ্ছে। সিফাত নিঃশব্দে একটা কয়েল ধরিয়ে নৌকার একপাশে রেখে দেয়। পান চিবোতে চিবোতে সোহান কাগজ দিয়ে একটা ছোট্ট নৌকা বানাচ্ছে। হয়তো সময় কাটানোর অজুহাত খুঁজছে। কিন্তু হঠাৎ সিফাত নিচু স্বরে হয়ে বলল, ভাই, হ্যাঁ সইলা আসছে। মেঘে ঢাকা চাঁদের আলোয় চারপাশটা অদ্ভুত লাগছে। অন্ধকার, বাতিহীন, চাপা উত্তেজনায় ভরা। সোহান চোখ তুলে তাকায় না, তবুও বুঝতে পারে কেউ এসে দাঁড়িয়েছে তার সামনে। লম্বা চওড়া গঠনের এক লোক, যার মুখটা অন্ধকারে ঢাকা। সোহান তার চেহারা দেখতেও চায় না, দরকার নেই, সে জানে কে এসেছে। সোহান খানিকক্ষণ নীরব থেকে ধীর গলায় বলল, মেলা দেরি কইরা ফেলাইছো, তাও তো আইলা। তোমার অপেক্ষাতেই ছিলাম। এই সিফাইতটা 2 কাপ সরলা মালাই চা আনতো। সাহেবের কাপে সর একটু বেশি দিবার কইস। লোকটা তার পাশে এসে বসল। তারপর গলা খাকারি দিয়ে বলল, কি খবর জানতে চাও? সোহান কোনো প্রতিক্রিয়া দেখালো না, নদীর জলের দিকে তাকিয়ে রইল। সময়ের ভারী নীরবতা ভেদ করে সিফাত এসে হাজির হলো। হাতে ধোয়া ওঠা চায়ের পেয়ালা। সে 1 কাপ সোহানের দিকে বাড়িয়ে দিল, অন্যটি লোকটির হাতে তুলে দিল। লোকটি অন্যমনস্ক ভঙ্গিতে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। অতি পরিচিত দক্ষতায় সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরালো। তারপর গভীরভাবে টান দিয়ে ধোঁয়ার কুণ্ডুলি ছেড়ে দিল সন্ধ্যার বাতাসে। কয়েক মুহূর্ত নীরবতা বজায় রেখে চুমুক বসালো চায়ের কাপে। শীতল স্বরে বলল, জলদি বলো, কেন ডেকেছ? কি খবর জানতে চাও? সোহান চোখ তুলে তাকায়। কণ্ঠস্বর তার স্থির, কিন্তু ভেতরে অস্থিরতা দোলা খাচ্ছে। চিত্রার খবর জানবার চাই। আর কতকাল তারে নিজে দেখবা? এইবার আমাগেরও সুযোগ কইরা দাও। লোকটা মৃদু হাসল, বলল, সময় হোক। এখনও তো নিজেই ভালো করে দেখতে পারলাম না। আমার কাজ শেষ হলে চিত্রার সান্নিধ্য তুমি অবশ্যই পাবে। সোহান গম্ভীর গলায় বলল, খালি তোমার লাইগা এখনও সংযম দেখাইতাছি, নাইলে কবেই কামসাইরা ফেলতাম। দেখো, সোহানের মাইয়া মানুষের প্রতি অত নজর নাই, তবে ওই মাইয়ার যে রূপের বর্ণনা শুনতাছি, তাতেই তো দেখার স্বাদ জাগতাছে। তার থেকে বেশি কিছু না। আমার মতো পাপিগো কাছে সৌন্দর্যের মূল্য নাই। আমরা সৌন্দর্যরে নিলামে তুলি। আমাগো জন্য রূপ বিলাসিতা না ব্যবসার পণ্য। আমরা সৌন্দর্য বেচ্চা পেট চালাই। লোকটি মাথা নেড়ে বলল, চিত্রা কেবল সুন্দরী নয়, সে দহন শোভিতা। আগুনের মতো রূপ তার। সময় হলে তাকেও সরবরাহের তালিকায় যুক্ত করা হবে। আগে তো দেখি, ছুঁই, কাছে যাই। সোহান কাঁধ ঝাঁকিয়ে বলল, কাছে যাইতে গিয়া প্রেমে পইরা যাইও না। প্রেম ধ্বংস করার অস্ত্র। এই অস্ত্রে গর্দান পড়লে জীবনটা একেবারে পিস্যা মারবা। দূরের কোনো লঞ্চের নেভিগেশন বাতির আলো হঠাৎ করেই লোকটির গায়ে পড়ল। মুহূর্ত মাত্র স্থায়ী হয়ে মিলিয়ে গেল অন্ধকারের অতল গহ্বরে। ক্ষণিকের জন্য সোহানের দৃষ্টি আটকে গেল লোকটির পরিধেয় কালো শার্টের উপর। পরক্ষণেই সে দৃষ্টি ফিরিয়ে নিল। লোকটি আর বসে রইল না। এখানে নির্বিকার বসে থেকে মুহূর্ত ক্ষয় করার অবকাশও নেই তার কাছে। সে ধীর পদক্ষেপে উঠে দাঁড়াল। চারপাশের কালোত্তীর্ণ অন্ধকার তাকে আপন শূন্যতায় আহ্বান জানাচ্ছে। সে সোহানের দিকে হাত বাড়িয়ে শক্ত সংক্ষিপ্ত কর্মর্দন করল। গম্ভীর গলায় বলল, উঠলাম। সোহান নির্বিকারভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই লোকটি উঠে দাঁড়ায়। দৃষ্টির সীমানা ভেদ করে ধীর পদক্ষেপে এগিয়ে যায় অন্ধকারের অন্তহীন গহ্বরে। এক মুহূর্তের মধ্যেই তার অস্তিত্ব মিলিয়ে যায় রাতের অতলে। সোহানের গভীর নিঃসীম কালো চোখ দুটো স্থির দৃষ্টিতে চেয়ে থাকে লোকটির অদৃশ্য হয়ে যাওয়ার পথে।
কিন্তু সেখানে কেবল ঘন কালো আবরণ। সেখানে দেখার কিছুই নেই, থাকার কথাও নয়। প্রকৃতি তার সন্ধ্যার শোক চাদর বিস্তার করে রেখেছে সেখানে। রোশান বাড়ির প্রবেশপথে পা রাখতেই চিত্রার সঙ্গে মুখোমুখি হলো। আয়শা ও মিতালিও চিত্রার পাশে দাঁড়িয়ে। চিত্রা এক মুহূর্ত ইতস্তত করলেও অবশেষে বিনীত ভঙ্গিতে সালাম জানালো। এই বাড়ির মানুষদের সঙ্গে তার খুব বেশি কথা হয়নি এখনো। কোথাও একটা অদৃশ্য দূরত্ব গেঁথে আছে, এক ধরনের অস্পষ্ট বিচ্ছিন্নতা, যা চিত্রাকে কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে। তার এই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। স্কুল জীবনেও সে ছিল নিঃসঙ্গ। সহপাঠীদের জটলায় মিশে যাওয়ার ক্ষমতা তার ছিল না। ক্লাসের নির্জন এক কোণে বসে দিন পার করত। বন্ধু বলে কেউ কখনো ছিল না। চিত্রা কালো ওড়নাটার প্রান্ত আরও শক্ত করে মাথায় জড়িয়ে নিল। রোশান চিত্রার দিকে সরু চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, কোথায় গেছিলা? চিত্রার কণ্ঠ ক্ষীণ, ভাইয়া, এই তো একটু বাগানে গিয়েছিলাম। রোশানের গলার স্বরে অনুকম্পার ছিটে ফোঁটাও নেই। এই বাড়ির আশেপাশে বন জঙ্গলের অভাব নাই। রাতের বেলা সুন্দর মাইয়াদের এইভাবে একা ঘুইরা বেড়ানো শোভা পায় না। আমি ঘরে যাচ্ছি। রোশান একবার আয়শার দিকে দৃষ্টিপাত করল। খানিকক্ষণ নীরব থেকে ব্যঙ্গমিশ্রিত গলায় জিজ্ঞেস করল, তুমি আবার কে? নতুন কামের মাইয়া? আয়শার মুখে নির্লিপ্ততা। স্থির কণ্ঠে উত্তর দিল, জি, আমি হলাম আয়শা, মেট্রিক ফেল, পকেটমার স্পেশাল। রোশানের চোখের পলক নড়ল। মেয়েটির নির্লজ্জ স্বীকারোক্তি তাকে সামান্য বিস্মিত করেছে। তবে মুখে সে বিস্ময়ের লেশমাত্র প্রকাশ করল না। পরিমিত স্বরে বলল, এত গুণ নিয়া এই বাড়িতে আইলা কেমনে? চিত্রার ফারাজ ভাইয়ের নেয়ামত। আয়শা এবারও নির্লিপ্ত স্বরে উত্তর দিল। রোশান একটু প্রতিক্রিয়া দেখালো না। তার গায়ে জড়ানো কালো চাদরটা এক ঝটকায় সামলে নিয়ে নিচু স্বরে বলল, নিয়ামতের কারণে যেন আবার কেয়ামত না চলে আসে। কথার তীক্ষ্ণতায় আয়শা মুহূর্তের জন্য থমকে গেল। তাকে কিছু বলার সুযোগ দেওয়ার আগেই রোশান বাড়ি থেকে বেরিয়ে যায়। চিত্রা রোশানের যাওয়ার পথে একবার তাকায়। রোশান দৃষ্টির আড়ালে চলে গেলে চিত্রা ঘরের ভেতরে প্রবেশ করল। ভেতরে মোহনা, নীরু এবং নদী বসেছিল। নদী তখন নীরুর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। ব্যথায় নীরু বারবার ছ্যাঁত করে উঠছিল, তবুও মুখে কোনো অভিযোগ নেই। নদী এক মুহূর্ত চুপ করে রইল। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নীরু, কেন করো এইসব? তুমি ওরে চেনো না? এলাহি বাড়ির মাইয়া হইয়া কেমন কইরা এসব ভুল করো? মনরে বুঝাইতে চাই ভাবি, পারি না। মন তো বোঝে না। আপনার যত্ন কইরা লালন করার স্বপ্ন যদি অন্য কেউ কাইরা নেয়, তাহলে কেমন লাগবো? নদী গভীর এক নিঃশ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেল। তার আবার স্বপ্ন? স্বপ্ন শব্দটি এই বাড়ির বাতাসে বিলীন হয়ে গেছে বহু আগে। তার অস্তিত্ব কেবল নীরুর মতো কিছু বোকার হৃদয়ে রয়ে গেছে, যারা এখনও অনুভব করতে চায়, এখনও আশায় বুক বাঁধে। ঘরের কোণে মোহনা মনোযোগী ভঙ্গিতে রুমানার মাথায় বিলি কাটছে। আঙুলের স্পর্শে ক্লান্তিমোচনের চেষ্টা। চিত্রাকে বাহির থেকে আসতে দেখে রুমানা ভ্রু কুচকায়। আরে বৌমা, তুমি রাইত কইরা বাহির থেইকা কেন আসতাছো? কই গেছিলা? কোথাও না, এখানেই ছিলাম। আচ্ছা, আসো, এদিকে আসো, আমার কাছে আইসা বসো মা। রাত ৯টার দিকে বাড়ি ফিরল নিহান। বাহিরে তখন বাতাসের দাপট বাড়তে শুরু করেছে। বৃষ্টি নামার আগমনী বার্তা স্পষ্ট। সদর গেট অতিক্রম করতে আচমকা ছোট্ট এক শিশু তার সঙ্গে ধাক্কা খায়। বাচ্চাটির পরনে ধুলোমাখা একটা হাফ প্যান্ট, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে। ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু নিহানের হাত দ্রুততার সঙ্গে তাকে ধরে ফেলে। আরে বাবু! নিহান আশ্চর্য হয়ে একবার চারপাশে তাকায়। তোমার আব্বু কোথায়? জানি না।
নিহান জানে এই বাচ্চাটি মালির ছোট ছেলে। বিরক্তিতে তার ভ্রু কুঁচকায়। এমন বৈরী আবহাওয়ায় এত রাতে কেউ বাচ্চাকে এভাবে ছেড়ে দেয়? আশেপাশে মালির অস্তিত্ব না পেয়ে সে পকেট থেকে ফোন বের করে কল করতে উদ্যত হয়। ঠিক তখনই দ্রুত পায়ে এক কিশোরী ছুটে আসে। ছেলেটিকে এক ধমক দিয়ে কোলে তুলে নেয় সে। বেশি খারাপ হইয়া গেছস? কি সাহস একা একা বাইরে চইলা আইসোস? খাড়া, কাকি আম্মারে কইতাছি। নিহান ফোন করার প্রয়োজন বোধ করল না। একবার মেয়েটির দিকে তাকালো। তার পরনে সবুজ রঙের একটা ফ্রক। চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট, বয়স বেশি নয়, তবে উচ্চতায় লম্বা। তবে এসব নিয়ে নিহান মাথা ঘামায় না। সে ঘরের ভেতর ঢোকার জন্য পা বাড়াতেই হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে। ঘাড় ঘোরাতেই দেখল জুনায়েদ এলাহিকে। কি বাজান, এখানে দাঁড়িয়ে আছো কেন? কণ্ঠে স্বভাবসুলভ নরম। নিহানের দৃষ্টি আবারও মেয়েটির দিকে চলে যায়। ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে। তার দৃষ্টির অনুসরণে জুনায়েদ এলাহিও ওদিকে তাকান। কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করেন, ওইখানে কি দেখছো? না, কিছু না। ওই মেয়েটাকে আগে দেখিনি। যাই হোক, বাসায় চলুন। জুনায়েদ এলাহি হালকা মাথা নাড়েন। দুজন একসঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে। বাহিরে তখনও দমকা হাওয়া, বৃষ্টি এলো বলে। রুমানা অনেক আগে নিজ কক্ষে প্রবেশ করেছেন। রাতের আহার প্রস্তুত করতে নদী রান্নাঘরে ব্যস্ত। আর ফারিয়া একবার নিচে নামলেও নিহান আসার সঙ্গে সঙ্গেই ঘরে ফিরে গেছে। খাবারের সময় হলে তবেই আবার আসবে। চিত্রাও রুমে চলে গিয়েছে। কি না কি কাজ আছে। নীরুর শারীরিক ও মানসিক অবস্থা বিচলিত। এমনিতেই সে চিত্রাকে কখনো সহানুভূতির চোখে দেখেনি। আর আজকের ঘটনার পর তো তার মন আরও বিদ্রোহী হয়ে উঠেছে। ভাবি, বলেন না কি করলে ফারাজ ভাইকে পাবো? আমি যে আর সহ্য করতে পারতাছি না। মোহনার কাঁধে মাথা রেখে নীরু হাউমাউ করে কেঁদে ওঠে। তার চোখের কোণে জমে থাকা নোনা জল থরথর করে কাঁপছে। হঠাৎ পেছন থেকে এক সুরেলা পরিচিত কণ্ঠস্বর তার কান্নার গতিকে থামিয়ে দিল। কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়। বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়? মোহনা দ্রুত পেছন ফিরে তাকালো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে ফারাজ। তার পাশেই অভ্রনীল সরকার, মানে অভ্র। ফারাজের চোখে সেই চিরচেনা ব্যঙ্গ। ঠোঁটের কোণে অবহেলার এক চিলতে হাসি। নীরু এক পলক তাকিয়ে থাকল। তারপর দ্রুত চোখ মুছে নিল। ফারাজ ধীর পায়ে এগিয়ে এলো। এক হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। নীরু আর তার মধ্যাকার দূরত্ব মিনিমাম 1 হাত। এই যে তেঁতুল গাছের ডাইনি আফা, আর কতকাল অন্যের স্বামীর দিকে বদনজর দেবেন? কোন দিন না জানি আপনার নজরের কারণে আমার পেট খারাপ হয়ে যায়। নীরু জবাব দেয় না। তবে তার বদলে মোহনা নিরেট কণ্ঠে বলে উঠল, আর কতজনকে কষ্ট দেবে ফারাজ? ফারাজ ভ্রুকুটি করল। ঠোঁটের কোণে এক অমোঘ ব্যঙ্গচিহ্ন ফুটে উঠল। ভাবি, কোন ধরনের কষ্টের কথা বলছেন? না মানে কষ্টের তো বিভিন্ন ধরন আছে। এই ধরেন কোষ্ঠকাঠিন্যতা নিয়ে বাথরুমে গেলেও কিন্তু কষ্ট হয়। আপনি কি তেমন কিছু মিন করছেন? মজা করছো? ওহো, ছ্যা, ওইসব ছোটলোকি কারবার। এই মশারি ভাবি, অনেক ক্ষুধা লেগেছে। ফ্রিজে কলিজা ভুনা আছে না? একটু বের করে ভুনা করেন না। আর মশারি ভাবি বলে ডেকেছি বিধায় রাগ করবেন না। কি করব বলেন? মশারির মতো কী সব পরে থাকেন সব সময়। তবে আরও লাগলে বলবেন কিন্তু। আমার ঘরেরটাও দিয়ে দেব। আমার আবার অনেক বড়, আই মিন মন। নীরু গলায় জমে থাকা নোনা জল গিলে ফারাজের দিকে তাকাতেই ফারাজ গভীর এক নিঃশ্বাস ছাড়ল। তোকে তো কেবল হালকার উপর ঝাপসা ট্রেলার দেখিয়েছি। ব্লকবাস্টার সিনেমা কিন্তু এখনও বাকি, সো বি কেয়ারফুল। ফারাজের কণ্ঠস্বরে হুমকির সূক্ষ্মরেখা ফুটে উঠল। সে খানিক থেমে শীতল স্বরে বলল, যাই হোক, খুব জলদি বউটাকে আবার বিয়ে করব, আবার বাসর করব। আর বাসর সাজাবি তুই আর আমার প্রাণপ্রিয় মগজহীন মশারি ভাবি।
নীরুর মুখ পাংশুটে হয়ে গেল। মোহনা স্থির, সে এসবে অভ্যস্ত। ফারাজ এক ঝটকায় নিজের ব্লেজার খুলে হাতে নিল, তারপর অভ্রের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। অতিথিকে নিয়ে গেস্ট রুমে যা, আমি একটু পরেই আসছি। মোহনার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। অতিথি? ফারাজ অতিথির কথা বলল, কিন্তু এই অতিথি আবার কে? কে আসছে? ফারাজ কক্ষে প্রবেশ করতেই চিত্রার অব্যয় দৃষ্টিগোচর হয়। সে বিছানায় উপুর হয়ে শায়িত, দুই পা অলস ভঙ্গিতে শূন্যে উত্তোলিত, গভীর মনোযোগে সংবাদপত্র পাঠে নিমগ্ন। ফারাজ গলাৎকরণ করল, কণ্ঠনালী শুষ্ক মরুভূমির বালুকণায় রুদ্ধ হয়ে আসছে। এমন একটা দৃশ্যের সম্মুখীন হয়ে আত্মসংযম রক্ষা করা তার পক্ষে আদৌ সম্ভবপর হবে তো? ফারাজের হৃদয়ের গভীরে সুপ্ত কোনো আকাঙ্ক্ষা অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠছে। সেই অনুভূতিকে সংবরণ করার প্রয়াস নিদারুণ ক্লেশসাধ্য হয়ে উঠেছে তার জন্য। ফারাজ নিঃশব্দে এগিয়ে এসে চিত্রার কেশরাশির ভেতর আঙুল চালিয়ে দেয়। নরম কোমল অন্ধকার স্পর্শে শিহরিত হয়ে ওঠে। মুহূর্তে চিত্রা চমকে উঠল। দ্রুত ফিরে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, এই বেডা, ভয় পেয়েছি না? ফারাজ গভীর চোখে চিত্রার দিকে চেয়ে বলল, বেডা কি হুঁ? নিঃশ্বাস হই তোমার, আমাকে ছাড়া এক মুহূর্ত টিকতে পারবে না বিবিজান। চিত্রার সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল, বুকের ওপর থুতু দিয়ে রাগী চোখে ফারাজের দিকে তাকালো। দৃষ্টিতে বিদ্যুৎ ঝলকাচ্ছে। ফারাজ সেই তীক্ষ্ণ দৃষ্টিকে উপভোগ করল। নিজের ঘাড়ে হাত বুলিয়ে হালকা হেসে বলল, এই বউ, তুমি অ্যালকোহল নাকি? কি এমন নেশা তুমি? শালার এই নেশা আমার কাটতেই চায় না। চিত্রা ভ্রুকুচকে বিরক্তি সুরে বলল, আপনি দূরে যান তো। মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে এসে এখন উল্টাপাল্টা বকছেন। ফারাজ একপাশে মাথা কাত করে তাকায়, ঠোঁটে চাপা হাসি। ছি, এমন ছোটলোকি কথাবার্তা কোথা থেকে শেখো? তোমার মুখে রোমান্সের ভাষা মানায়, আমার সঙ্গে ওই ভাষাতেই কথা বলবে। দেখুন, আমি ছোট বলে আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন না। তোমাকে বড় বানানোর জন্য আমি আছি তো। শার্টের বোতাম খুলতে খুলতে ধীর পদক্ষেপে এগিয়ে আসে সে। চিত্রা তৎক্ষণাৎ 2 কদম পেছনে সরে যায়। ভয় আর সতর্কতার মিশেলে বলে ওঠে, কাছে আসবেন না দাঁড়া চেলাচি। আবুলের নাতনি তুমি দেখি ভালো হবে না, আমার নামটারে এক্কেবারে আড়াইপি করে দিয়েছ। সঙ্গে সঙ্গে চিত্রার কবজি আটকে ধরে নিজের কাছে টেনে নেয় ফারাজ। চিত্রা তীব্রভাবে ছটফট করে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, তাতে কোনো কাজ হয় না। ফারাজ একটুখানি ঝুঁকে এসে চাপা স্বরে বলে, এত যে ছটফট কেন করো ময়না? আমার সঙ্গে পেরে উঠবে? সাইজে তো 5 ফুট 4, কোন সুবুদ্ধি নিয়ে 6 ফুট 4-এর একটা পুরুষের সঙ্গে লাগতে আসো? আমার কাছে পৌঁছাতে হলেই তো মই ব্যবহার করতে হবে। চিত্রা প্রচণ্ড বিরক্ত। সে ঠোঁট চেপে জবাব দেয়, ঘোড়ার ডিম। ফারাজ থমকে দাঁড়ায়, অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থাকে। সেই চোখের গভীরে কি এক অভাবনীয় নেশা লুকিয়ে আছে। চিত্রার শ্বাস নিতে ভুলে গিয়ে কাপা কণ্ঠে বলল, এই দেখুন, দেখাও। উফ, আপনি যে কোন চোখে আমাকে দেখছেন আমি কিন্তু তা ভালো করেই বুঝে গিয়েছি। দূরে থাকুন, সাবধান। আপনি আমাকে। বাক্য শেষ হওয়ার আগেই ফারাজ দ্রুত তর্জনী ঠোঁটের উপর এনে চুপ করিয়ে দেয় চিত্রাকে। সেই স্পর্শে বিদ্যুতের ঝলকানি খেলে যায় চিত্রার শিরায় শিরায়। ফারাজ হাসে, গভীর প্রলুব্ধ করা এক হাসি। তারপর মৃদুস্বরে গেয়ে ওঠে, আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। ফারাজের কণ্ঠস্বরে ঘোর লাগানো মায়া, যা মুহূর্তেই চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিতে পারে। কিন্তু সেই মায়ার আবরণ ভেদ করে হঠাৎই কক্ষের দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। প্রবল বিকট স্বরে কেউ একজন গর্জে ওঠে, হেন্ডু জান্স, হোয়াই ইউ চিপকা চিপকি অন্য সেমরি, ইউ খালি মাই আন্ডারস্ট্যান্ড। ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখের কোণে বিরক্তির ছাপ।
মুখ থেকে একটা অসম্পূর্ণ চ জাতীয় শব্দ বেরিয়ে আসে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, শালার দরজাটার ছিটকিনি, তোকে আমার লাগাতে কেন মনে থাকে না? জমেলা ঝড়ের বেগে ফারাজের দিকে ধেয়ে আসে, বিক্ষিপ্ত আবেগে দুই হাত প্রসারিত করে। ফারাজ মুহূর্তের ভেতর চিত্রার আড়ালে গিয়ে বলে উঠল, এই মাতারি, দূরে থাক, কাছে আসবি না। বউবিনাকেও কাছে এলে পেছন চুলকায়। চিত্রার নির্লিপ্ত ভঙ্গিতে একপাশে সরে দাঁড়ালো। কটাক্ষ ভরা কণ্ঠে বলল, আরও দরজা খুলে রোমান্স করুন, খুশি হয়েছি। এই যে মিস, এই ধরুন আপনার হেন্ডুকে। হেন্ডুর কারেন্ট বেশি, একটু কমিয়ে দেন তো। ফারাজের কণ্ঠ শুকিয়ে আসে। সে সংযম ধরে রেখে চিত্রাকে উদ্দেশ্য করে বলল, শয়তান্নি, তুই আমার বউ নাকি দুশ্মন? স্বামীর যৌবন বুড়ির হাতে তুলে দিস? সরম ভরম তো বাথরুমের পানির সঙ্গে গুলিয়ে খেয়েছিস খাটাস চিমড়ি। চিত্রার মুখ ভেঙচি কাটে। সামনে থেকে সরে গিয়ে জমেলার জন্য পথ ছেড়ে দেয়। জায়গা পেয়ে বৃদ্ধা উচ্ছ্বসিতভাবে ফারাজের দিকে দৌড়ে আসে। অথচ পর মুহূর্তেই ফারাজের বজ্রকঠিন স্বরের ধমকে থমকে যায় সে। মাতারি, তোর নাম জমেলা না, ঝামেলা রাখা উচিত ছিল। দূরে থাক বুড়ি। আমার কারেন্ট লাড়া দিতে এলে একেবারে লড়ে যাবি বলে দিলাম। কথাখানা মাথা হোক আর যেখানেই হোক ঢুকিয়ে রাখ। নায়া, কারেন্ট বেপ্পি এবালে নো বোলিং। ইউ আর বাল ফেরেন্ট, মাই ফ্রেমিং। ইউ দূরে গোয়িং হলে মই তো ডাই হয়ে যামো। আর হোয়াই ইউ কল মি বুড়ি? আই অ্যাম 5 বছরের বুটুফুল গার্ল, ইউর প্রেমিকা। ফারাজ ফুঁসতে থাকে। মুখে রেখায় স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, ইসরে, বুড়ির মারাত্মক কিরমি উঠেছে দেখি। আমারে বুড়ি কুদ্দুসের বাপ পাও নাই। তোমার সঙ্গে দাঁড়ানো জোয়ানটাই তো লোড নিতে পারে না আমার। ঘন্টা না যেতেই জ্বর চলে আসে। আর তুমি কোন ছাগলের চকলেট ফ্লেভার? ইউজেই চকোলেট ফ্লেভার পছন্দ করো, মুই ওইডা। জমেলা এবার ফারাজের দিকে হাত বাড়িয়ে দেয়। কিন্তু ফারাজ সজোরে এক ধাপ পেছনে সরে পুনরায় বলল, ধরার কাজ তো আমার, তুমি কেন ধরছো 5 বছরের বিউটিফুল বুড়ি? ফারাজ এই বলে এক ঝটকায় নিজের শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে। অনেক বেশি দেখার কিরমি উঠেছে তাই না? নে দেখ, কত দেখতে পারোস মাতারি, দেখ। এই চিত্রাঙ্গনা, তুমি রুম থেকে বের হও, আউট। বুড়ির কিরমি কতখানি তা আজকে দেখেই ছাড়ব। ফারাজ, বেশি হয়ে যাচ্ছে না? কথায় কথায় জামা কাপড় খুলতে হবে কেন? না দেখালে ভালো লাগে না? ফারাজ ঘাড় কাত করে চিত্রার দিকে তাকিয়ে সজোরে একটা ধমক দিয়ে বলল, জাস্ট আউট। চিত্রার ধমকে কিছুই যায় আসে না। সে গম্ভীর শ্বাস ফেলে। মুখে কুঞ্চিত ভ্রূর ছায়া, মনে ঘূর্ণিঝড়। আয় আল্লাহ, এই লোকের কি একটুও লজ্জা নেই? জমেলা দাদির যে মানসিক সমস্যা আছে তা জানা সত্ত্বেও কি এমন নাটকীয়তা জরুরি ছিল? ফারাজ এবার নিজেই জমেলার দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই বৃদ্ধা থমকে দাঁড়ায়, কাঁপা কাঁপা স্বরে বলে, আল্লাহ গো, আমি এখানে কেমনে আইলাম? ফারাজ ভ্রুচিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, কেন জানো না? তুমি তো নিজেই আমার কাছে কিরমি দূর করার জন্য নাচতে নাচতে চলে এসেছো। ঝামেলা না মানে জমেলা চোনা পাখি। জমেলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। চিত্রা দ্রুত বিষয়টি সামাল দেওয়ার জন্য বলল, কিছু না দাদু, আপনি নিচে যান, আয়শা আপনাকে খুঁজছে। জমেলা আর কিছু না বলে ধীর পায়ে দরজার দিকে এগোয়। দরজা বন্ধ হতেই ফারাজ বিদ্যুৎ বেগে ছিটকিনি এঁটে দেয়। তারপর দৃঢ় পদক্ষেপে চিত্রার দিকে এগিয়ে আসে, তার চোখে শীতলতা। তোমাকে আউট বলেছিলাম, শুনতে পাওনি? আউটের বাংলা জানি না, তাই দাঁড়িয়েছিলাম। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, ও আচ্ছা, জি, কাম। এই বেডা, কাছে ডাকো কেন? ইংরেজি শিখাবা নাকি? আমি ইংরেজি জানি। লাভ ইউ, হেট ইউ, ফাক ইউ। ফারাজ বড় বড় চোখ করে চিত্রার দিকে তাকায়, তওবা করে করে বলে, আস্তাক ফিরুল্লাহ। এই জমজমের পানিটা কইরে? শালার আগুন সুন্দরীর আগুন বেড়ে গেছে দেখি। পানি ছিটিয়ে আগুন বন্ধ করতে হবে।
তৃতীয় তলায় অবস্থিত অতিথিশালা। সচরাচর সেখানে পদচারণা ঘটে না, কেবল অতিথি এলেই সাময়িক আনাগোনা হয়। এতদিন অভ্র নিচতলার কক্ষে অবস্থান করেছিল, যদিও সে কক্ষটি তার পছন্দসই ছিল না। অবশেষে ফারাজকে অনুরোধ করে সে অতিথিশালার একটা কক্ষ উন্মুক্ত করিয়েছে। তদুপরি সে আর একাকী নেই, নতুন অতিথিরও আবির্ভাব ঘটেছে, যার জন্য পৃথক একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। ফারাজ নিজ দায়িত্বে কক্ষসমূহ সুসজ্জিত করার ব্যবস্থা গ্রহণ করে আয়শা আর মিতালিকে পাঠিয়ে দিয়েছে তৃতীয় তলায়। কক্ষ দুটো পরিপাটি করার নির্দেশ দিয়েছে। অভ্র স্নান শেষে কক্ষে প্রবেশ করতেই নজর কাড়ল আয়শার উপর। সে নিপুণ হাতে বিছানার চাদর টান টান করছে, প্রতিটা ভাঁজ নিখুঁতভাবে মেলাচ্ছে। নীরবে অবলোকন করল দৃশ্যটি। অভ্র এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তোয়ালে দিয়ে চুল মুছে তা কাঁধে ঝুলালো। তারপর বলল, একটা ময়লাও যেন না পাই গোয়ালি। দেখুন, আমার সুন্দর একটা নাম আছে, তাতে আমার কি? জলদি কাজ শেষ করো গুয়াফা। ও মা, আপনি এত সুন্দর করে কথা বলতে জানেন? সুন্দর করে আরও অনেক কিছুই করতে পারি, করব। অভ্র ধীর পদক্ষেপে আয়শার দিকে অগ্রসর হলে সে চমকে ওঠে। পলকে তার সমস্ত অস্তিত্ব সংকুচিত হয়ে আসে। অনিশ্চয়তা ও শঙ্কার আবরণে আবৃত হয় চেতনা। অভ্রের নৈকট্য অনুভব করতে সে স্বতঃস্ফূর্তভাবে চোখ বুজে নেয়, কিন্তু মুহূর্ত কয়েক অতিবাহিত হওয়ার পরও নিরবচ্ছিন্ন নীরবতা বিরাজমান। কোনো অপ্রত্যাশিত স্পর্শ অনুভূত হয় না। শ্বাসরুদ্ধ সময়ের অবসান ঘটিয়ে আয়শা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে চোখ মেলে তাকায়। অভ্র টি শার্ট পরে বোতাম লাগাচ্ছে, কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকা আয়শাকে উদ্দেশ্য করে বলে, শালার মেয়ে মানুষ যে কি পরিমাণ আবেগী! এই বোন, তোদের এত আবেগ আসে কই থেকে? তুই কি ভেবেছিস আমি তোর দিকে এগিয়ে যাব? তুই চোখ বন্ধ করবি আর আমি তোকে চুমু খাবো, আর তুই পরে চুমুকে ধর্ষণ বানিয়ে আমাকে জোর করে বিয়ে করবি? মেয়ে, তোর মাথায় গু ভরপুর। গুয়ের ব্যবসাটা কবে শুরু করবি? আয়শা রাগে ঠোঁট উল্টায়। মন চাইছে নিজের মাথায় একটা বাড়ি মেরে বাঙ্গির ঝোল বের করতে। আসলেই তো, সে কেন চোখ বন্ধ করেছিল? ছি, লজ্জার বিষয়। কিন্তু নিজের সম্মান তো ধরে রাখতে হবে। এই যে জীবনে এত পকেট মেরেও তো কখনো সম্মান হারা হয়নি সে, আর শেষে কিনাই মোকলেসের কাছে হার মানবে? উহু। আয়শা গর্জে ওঠে, শালা তুই কর ওই ভংচং ব্যবসা, রকবাস কোথাকার, গু ব্যবসায়ী কোথাকার। তুই একটা শালা, আর তুই আমার শালি। তোমায় চড়াইতে মন চায় খালি। আয়শা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু তার উচ্চারণ পথ খুঁজে পাওয়ার আগেই দৃষ্টি আকৃষ্ট হয় বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় পুরুষ। প্রসারিত আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে। পশ্চাদৃষ্ট থেকে মুখাব্যয় স্পষ্ট নয়, তবে সুঠাম দেহসৌষ্ঠব এবং দৃঢ়ভঙ্গি তার অস্তিত্বে অনন্য আকর্ষণ সৃষ্টি করেছে। অন্ধকার ছায়ায় ঢেকে থাকার শারীরিক কাঠামো দেখেই অনুমান করা যায় এই আগন্তুক সাধারণ কেউ নয়। কিন্তু কেই ব্যক্তি? নতুন অতিথি? কাজ সমাপ্তির পর আয়শা কক্ষ ত্যাগ করতে নিলে অভ্র হঠাৎ পেছন থেকে তাকে ডাকে। তার দৃষ্টি অনুসরণ করে আয়শার চোখ পড়ে কক্ষের এক কোণে রাখা বাস্কেটের দিকে। সেখানে দুই জোড়া পোশাক অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। ছাই রঙের শার্টটি চিনতে আয়শার বিলম্ব হয় না। অল্পক্ষণ আগেও সেটি অভ্রের দেহে শোভা পাচ্ছিল, কিন্তু কালো শার্টটা, সেটি কার? অভ্র কোনো ব্যাখ্যায় না গিয়ে নির্দেশ দেয়, কাপড়গুলো ধুয়ে দিস আর গিয়ে খাবার সাজা, খুব ক্ষুধা পেয়েছে। ভাই আর ভাবি খেয়েছে, রুমে খাবে। ঠিক আছে, এখন যা। কোনো প্রশ্ন না করে আয়শা নির্ধারিত কর্তব্যপথে এগোয়, তবে অন্তরের এক কোণে জমে থাকা কৌতূহল এত সহজে মিলিয়ে যায় না। নতুন মুখটিকে উত্তর জানার তীব্র বাসনা একরাশ ধোঁয়ার মতো তার চিন্তাপথে ছড়ায়। অদেখা রহস্যের আবরণ আরও ঘন হয়ে আসে। ঘড়ির কাঁটায় 4টা বাজে।
ফারাজের উন্মুক্ত বক্ষের উপর শায়িত চিত্রার আঙুলগুলো ক্লান্ত মিহিভাবে হাত বুলিয়ে যাচ্ছে। একসময় যে স্পর্শে বৃতৃষ্ণা জাগ্রত হতো, যে উপস্থিতি দহন তুলত অন্তরের অন্তঃস্থলে, আজ তার প্রতি নেই কোনো বিদ্বেষ। এখন আর কোনো তিক্ততা দংশন করে না চিত্রাকে, বরং হৃদয়ের এক অনির্বচনীয় আকাঙ্ক্ষা জাগে এই পুরুষকে একান্ত করে পাওয়ার, ভালোবাসার সর্বান্তকরণে আত্মসমর্পণের। ভালোবাসা, এই বিস্তৃত শব্দ, অপাঙ্ক্তেয় অনুভূতি, যার প্রতি চিত্রার কিছুদিন আগেও অনীহা ঘৃণার পাহাড় জমেছিল, আস্থা চিত্রার শিরায় শিরায় শিহরণ তুলছে। ফারাজের লোমশ বক্ষপট আস্থার কাছে অনন্ত আস্থার এক তপ্তভূমি, যেখানে তার অনির্ধারিত যন্ত্রণাগুলো গলিত হয়ে প্রবাহিত হতে চায়। আমাকে আপনি জাদু করেছেন এলাহি। তোমাকে পাওয়ার লড়াইয়ে এই বান্দা খুন করতেও প্রস্তুত। তবুও যদি জাদুর মতো নিম্ন কৌশলে তোমাকে পাওয়া যায়, তবে ওসবেও আমার কোনো আপত্তি নেই। আমার জন্য ফারাজ এলাহি ছোটলোকি কাজ করবে? উহো, তোমার স্বামী করবে, তোমার অর্ধাঙ্গ করবে। ফারাজ এলাহি কেন করবে? তাহলে আপনি আমার কে হন? স্বামী। আর ফারাজ এলাহি কে? অন্ধকার পৃথিবীর কলুষিত পুরুষ। চিত্রা স্থির হয়ে রইল। ফারাজকে সে বুঝতে চেয়েও ব্যর্থ। কি সেই অন্ধকার যার ভার সে নিজেই বহন করছে? কেনই বা নিজেকে কলুষিত বলে অভিহিত করছে? তার গড়ে তোলা অন্ধকার জগতের গল্পই বা কী? চিত্রা ফারাজের বুকে চাপা দেওয়া দেহ সরিয়ে নিতে উদ্যত হলে ফারাজ আরও দৃঢ়ভাবে তাকে কাছে টেনে নেয়। যেও না বিবিজান, বুকের বাঁ পাশটা খালি খালি লাগে। চিত্রা নিজেকে গুটিয়ে আরও গভীরভাবে লেপ্টে গেল ফারাজের প্রশস্ত বুকের উষ্ণতায়। কেন এত শান্তি লাগছে? ঈশ্বরের বিধান বড়ই রহস্যময়। অতীতে হয়তো হারাতে হয়েছিল অনেক কিছু, শুধুমাত্র এই প্রাপ্তির জন্যই। যদি সোহাগের অভ্যুদয় না ঘটত, তবে কি ফারাজের কাছে আসা সম্ভব হতো? তৃষ্ণা পেয়েছে, গলাটা কেমন জানি শুকিয়ে আসছে। নিচু স্বরে বলল ফারাজ। চিত্রা চমকে উঠে দ্রুত ফারাজের বুক থেকে সরে বসল। ল্যাম্পের ম্লান আলোয় তার সুঢল মুখাব্বয়ের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, পানি দিচ্ছি। তৃষ্ণা মোর প্রিয়তমা রাখি, আর তুমি কিনা জল দিয়ে নিবারণ করবে বলছো? ছাড়ুন তো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপর রাখা পানির জগের দিকে চোখ গেল। জগটা খালি, কেবল তলানিতে কিছুটা জমে রয়েছে। সে ওড়নাটা ঠিক করে নিল। ফারাজ ধীরে উঠে বসল, দৃষ্টি নিবদ্ধ করল চিত্রার দিকে। ভ্রুকুটি করে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? পানি নেই, রান্নাঘরে যাওয়াটা দরকার। আমিও আসি। একা ভয় করবে না? হুম, এত সহজে ভয় পাওয়ার মতো মেয়ে আমি নই। আমি মিসেস ফারাজ এলাহি। বুঝতে পেরেছেন জনাব? ভয় পেয়েছি ম্যাডাম। চিত্রা মুচকি হেসে উঠে গেল। ফারাজ তার পানে খানিকক্ষণ চেয়ে বলল, সাবধানে যেও। ইসরে, মনে হয় একেবারে ছেড়ে চলে যাচ্ছি। যাচ্ছই তো। সমগ্র এলাহি বাড়ি গভীর নিদ্রায় নিমগ্ন। অচিরেই ফজরের আজান ধ্বনিত হবে। সূর্য উকি দেবে নতুন দিনের দিগন্তে, অথচ চিত্রার চোখে ঘুম নেই। প্রহরের পর প্রহর ফারাজের বক্ষে আশ্রয় নেওয়ার এ এক অদ্ভুত তৃপ্তি। যদি এভাবেই সমগ্র জীবন গলে গলে ঝরে যায়, তবে আর কী বা চাওয়ার থাকতে পারে? রান্নাঘরে যেতে যেতেই অনেকটা সময় পার করে ফেলে চিত্রা। এক হাতে তার পানির বোতল, অন্য হাতে এক বাটি পায়েস। নদী ভাবি আজই বানিয়েছেন। ফারাজের খুব পছন্দ মিষ্টি জাতীয় খাবার। যে কোনো মিষ্টি পেলেই সে এক নিমিষে খেয়ে ফেলে, কিন্তু ঝালের ব্যাপারে তার ধাত একেবারেই আলাদা। সামান্য ঝালও সে সহ্য করতে পারে না। এমনকি বাড়ির তরকারিতেও তার জন্য আলাদা করে ঝাল কমিয়ে দিতে হয়। চিত্রা এই নিয়ে বেশ হাসাহাসি করে। কে বোঝাবে ফারাজকে? বাঙালির জীবন ঝাল ছাড়া ভাবাই যায় না। ফারাজের এই স্বভাব বিভ্রাট চিত্রার কাছে বিস্ময় ঠেকে। চিত্রা নিজেই তো ভাতের সঙ্গে অনায়াসে ৩-৪টা কাঁচামরিচ চিবিয়ে খেতে পারে। ফারাজ প্রথম দিকে তার এমন খাওয়া দেখে বিস্মিত হয়েছিল। এখনও মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে।
সিঁড়ির 2 ধাপ পার হতেই হঠাৎ উপর থেকে একটা শব্দ হলো। কাঁচ ভাঙার শব্দ। কাঁচ ভাঙলে যেমন ঝনঝনে আওয়াজ হয় ঠিক তেমন। চিত্রার ভ্রু কুঁচকে আসে। কি পড়ল? কোথাও কিছু ভেঙে গেল নাকি? কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বুকের ভেতর অজানা আশঙ্কায় ধক করে উঠল। আর দেরি না করে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এত বড় বাড়ির এতগুলো সিঁড়ি। ধ্যাত, বড়লোকদের জীবনও কেমন ঝামেলার। হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে চিত্রা থমকে দাঁড়ালো। দরজাটা খোলা। চিত্রা নিশ্চিত যাওয়ার সময় সে দরজা লাগিয়েছিল। তাহলে খুলল কে? ফারাজ। সে ধীরে ধীরে পা টিপে ভেতরে ঢুকল। মেঝের দিকে চোখ যেতেই তার নিঃশ্বাস আটকে গেল। টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। চারদিকে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। বারান্দার দরজাটাও খোলা। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। জানালার পর্দা দুলছে। চিত্রা মৃদু কাপা গলায় ফারাজকে ডাকল। ফারাজ। কিন্তু কোনো সাড়া এলো না। ফ্লোর জুড়ে লাল ছোপ ছোপ রক্ত। তাজা রক্তের দীর্ঘতাক। রক্তাক্ত বস্তু টেনে নিয়ে গেলে যেমন হয় ঠিক তেমনই ছাপ। চিত্রার চোখ সেই দাগ বেয়ে বারান্দার দিকে যায়। দৃষ্টি বারান্দায় আটকে যায় চিত্রার। বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত ঘরের চারপাশে চোখ বুলিয়ে নেয়। কোথাও কেউ নেই। ফারাজও নেই। আতঙ্কের শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে আসে। তার কাঁপতে থাকা হাত থেকে বোতলার পায়েসের বাটিটা টেবিলের উপর রাখে সে। তারপর আবারও রক্তের দিকে তাকায়। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সেই ঘন লৌহগন্ধি বাতাস তার গা গুলিয়ে তুলছে। এই রক্ত কি ফারাজের? চিত্রা ধীর পায়ে রক্তের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় বারান্দার দিকে। কানের পাশ বেয়ে ঘামের উষ্ণ স্রোত নেমে আসে তার। বুকের ভেতর দমচাপা উত্তেজনা। বারান্দায় পা রাখতেই তার শরীর শিউরে ওঠে। পায়ের নিচে তাজা রক্তের কাদামাটির মতো আঠালো স্পর্শ। চারপাশ অন্ধকার, তবুও সামনের দৃশ্য বোঝা যাচ্ছে। বারান্দায় পড়ে আছে একটা নিথর রক্তের স্রোতে ভেসে যাওয়া দেহ। কে পড়ে আছে? অন্ধকারে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে পুরুষালী গঠন, চওড়া শরীর। এক মুহূর্তে চিত্রার মনে বিদ্যুৎ চমকের মতো ভেসে ওঠে ফারাজের মুখখানি। বুকের ভেতর ধুকপুক করে ওঠে। শুষ্ক কণ্ঠে চিত্রার মুখ দিয়ে বেরোয়, ফারাজ। কোনো সাড়া নেই। চিত্রা এক পা এগিয়ে যেতে না যেতেই হঠাৎ ঠান্ডা ধাতব কিছু তার গলার কাছে ঠেকে। এক ঝটকায় পিঠ শক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা খায়। ভয়ে চিত্রার শ্বাস আটকে আসে। হাত পা অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে। পেছন ফিরে দেখার আগে কেউ একজন তার কাঁধের কাছে নিজের থুতুনি রাখে। লোকটার নিঃশ্বাসের গরম ছোঁয়া অনুভব করে চিত্রা। তারপরই ফিসফিস শব্দে ভেসে আসে গা শিউরে দেওয়া একটা স্বর, আগুন সুন্দরী। লোকটা শক্ত হাতে চিত্রার গলায় ধরে রেখেছে চাকুটার বাট। তার ঠান্ডা চোখে হয়তো কোনো অনুভূতির ছাপ নেই। মুহূর্তের মধ্যে সে এক ঝটকায় চাকুটা টেনে দেয়। ধারালো ফলাটা গলা চিরে ভেতরে ঢুকে যায়। গটগট করে রক্ত বেরিয়ে আসে। ঝর্ণার মতো উষ্ণ, ঘন, টকটকে লাল রক্ত। সেটার তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, ভিজিয়ে দেয় চারপাশ। চিত্রার গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। সে গলা থেকে গটগট করে পড়তে থাকা রক্ত হাত দিয়ে ছুঁয়ে দেখে। হাতটা আঠালো রক্তে ভিজে একাকার। নিজের রক্ত নিজে ছুঁয়ে দেখার অনুভূতি কেমন? চিত্রার চারপাশটা ঝাপসা হয়ে আসছে। তবুও সে পেছন ঘুরে তাকায় না। তার ভাঙা দৃষ্টি নিবদ্ধ বারান্দায় পড়ে থাকা নিথর দেহটির উপর। বাতাসে একটা পরিচিত গন্ধ, মিষ্টি এলাচের গন্ধ হাওয়ায় মিশে যাচ্ছে। চিত্রা মাটিতে লুটিয়ে পড়ার আগে ছলছল নয়নে বিড়বিড় করে নিথর দেহটির দিকে চেয়ে বলল, ফারাজ, উঠুন, আমার খুব যন্ত্রণা হচ্ছে। মাটিতে লুটিয়ে পড়ে চিত্রা। মৃত্যুর কারণ জানার আগে চিত্রার ছোট্ট দেহটির দম ফুরিয়ে আসে। তার চোখ জোড়া বুজে যাওয়ার আগে কানে কেবল একটা শীতল গলা ভেসে আসে, বিদায় মিসেস ফারাজ এলাহি।
আধো চোখ মেলে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখশ্রী দেখার আগেই ঘুম ভেঙে যায় চিত্রার। চিৎকার দিয়ে চিত্রা ধরফরিয়ে উঠে বসে। বুক ধক ধক করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে, গলা শুকিয়ে কাঠ। তার চোখে তখনও ভাসছে সেই বিভীষিকাময় দৃশ্য। শ্বাস নিতে গিয়ে হোঁচট খাচ্ছে সে। জামার ভেতর দিয়ে ঠান্ডা ঘামের স্রোত বয়ে যাচ্ছে, পিঠ পর্যন্ত ভিজে গেছে পুরোটা। হাত পা অসাড় হয়ে আসছে। তবুও সে উঠে বসল, নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল। স্বপ্ন, এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু এতটাই বাস্তব, এতটাই জ্যান্ত যে চিত্রার এখনও মনে হচ্ছে তার হাতের তালুতে রক্তের উষ্ণতা লেগে আছে। ফারাজ ঘুমের ঘোরে চিত্রার চিৎকার শুনে চমকে ওঠে। তড়িঘড়ি করে উঠে বসে। আধো অন্ধকার ঘরটায় চোখ ঘুরিয়ে তাকায় চিত্রার দিকে। এই বউ, কি হয়েছে দেখি, তাকাও, আমার দিকে তাকাও। ফারাজের কণ্ঠ উদ্বিগ্ন, ঘুম জড়ানো স্বরেও উৎকণ্ঠা স্পষ্ট। চিত্রা নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত। ফারাজের দিকে একবার তাকায় সে, ভয়, হতাশা আর বিভ্রান্তি মিশে থাকা দৃষ্টিতে। এক মুহূর্ত থেমে থাকার পর হুট করে সে ফারাজকে জড়িয়ে ধরে। তার সমস্ত শরীর কাঁপছে। ফারাজ কিছু বোঝার আগেই সে মুখ গুজে দেয় ফারাজের বুকে। কান্নার ঢল নামে। শব্দ করে দম বন্ধ হয়ে আসা এক তীব্র হাহাকারের মতো কাঁদতে থাকে চিত্রা। ফারাজ হতবম্ব হয়ে চিত্রার পিঠে হাত রাখে। আর্দ্র শ্বাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। অশান্ত রাতের নিস্তব্ধতা ভেঙে চিত্রার কান্না প্রতিধ্বনিত হচ্ছে দেয়ালে দেয়ালে। বউ, কি হয়েছে? কিচ্ছু হয়নি তো, আমি আছি। কণ্ঠ কাঁপছে উদ্বেগে। ফারাজ, ফারাজ, আপনি ঠিক আছেন? দেখি, কোথাও লাগেনি তো? ফারাজ। চিত্রার চোখে দৃষ্টি অস্থির। নিঃশ্বাস পতন দ্রুত হচ্ছে। সে খুঁজে বেড়াচ্ছে ফারাজের গায়ে কোনো ক্ষত, রক্তের চিহ্ন, যন্ত্রণার ছাপ আছে কিনা। ফারাজ স্থির হয়ে দুই হাতে চিত্রার ঘাড়ের কাছে হাত রাখল। আলতো করে তার চোখের দিকে তাকিয়ে বলল, কি হবে আমার? দেখো, ঠিক আছি আমি। চিত্রার চোখে ভয় এখনও জমে আছে। সে দ্রুত চারপাশে তাকায়, যেন কেউ লুকিয়ে আছে, ওদের উপর ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে। সে কাঁপা কাঁপা স্বরে ফিসফিস করে বলল, কিন্তু রক্ত, রক্ত কোথায়? ফারাজ, ওরা আমাদের আলাদা করে ফেলবে, মেরে ফেলবে। ফারাজ এবার গভীর দৃষ্টিতে চিত্রার চোখের দিকে তাকালো। কেউ নেই বোকা, তুমি স্বপ্ন দেখেছ। কিন্তু তাতে কি? আমাকে মেরে ফেললেও বা কি? তুমি তো আর আমায় ভালোবাসো না। চিত্রা মুহূর্তের জন্য থমকে গেল। ফারাজের কথাটা তার মনের গভীরে ছুরির মতো বিঁধল। চোখ ভরে এলো জলে। কাঁপা কাঁপা হাতে ফারাজের মুখটা ছুঁয়ে বলল, ভালোবাসি, ভালোবাসি আমি। আপনাকে আমি ভালোবাসি অনেক বেশি। তার কণ্ঠে আকুতি, হারানোর ভয় আর আবেগ একত্রে মিশ্রিত। আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নেই, ভালোবাসার মতো কেউ নেই। আমাকে ছেড়ে কোথাও যাবেন না আপনি। চিত্রা শক্ত করে ফারাজকে জড়িয়ে ধরল, যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে। সে অনুভব করল ফারাজের শরীরের উষ্ণতা, তার বুকের স্পন্দন। সে জানে যদি এক মুহূর্তের জন্য ফারাজ হারিয়ে যায়, সে হয়তো আর নিজেকে সামলাতে পারবে না। ফারাজ চুপচাপ চিত্রার চুলে হাত বুলিয়ে দিল। সে বুঝতে পারছে চিত্রার ভয় এখনও কাটেনি। তবে সে এটাও জানে ভয় আর অভিমানের মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা। ফারাজ মৃদু হাসল। চিত্রার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। আজ বোধহয় অপেক্ষার আর সার্থক। বাহিরে মুষলধারে বর্ষণের করুণ সুর গর্জে উঠছে। নিশুতি রাতের নৈশব্দে প্রকৃতির প্রলয় বুকে ঝাঁপিয়ে পড়েছে আকাশ থেকে। অঝোরধারায় নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো পাথরের মতো আছড়ে পড়ছে ভূমিতে। শিলাবৃষ্টির প্রচণ্ডতায় কেঁপে উঠছে চারিপাশ। অন্ধকারের বুক চিরে বিদ্যুতের ক্ষণিক ঝলক প্রতিধ্বনিত হচ্ছে ঘনঘোর মেঘের গর্জনে। বাতাসে ক্রুদ্ধ কোনো শক্তির আস্ফালন, অস্থিরতার নৃত্য রচে চলেছে দরজা জানালার কপাটে।
রাতের নিস্তব্ধতা গ্রাস করে নিচ্ছে সময়ের গতি, আর ঘড়ির কাঁটা ধীরে ধীরে অতিক্রম করছে তৃতীয় প্রহরের সীমানা। চিত্রা ফারাজের প্রশস্ত বুকে মাথা গুজে ঘুমাচ্ছে, ঠিক সদ্য ফুটন্ত ফুলের মতো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সেই কখন। ফারাজের চোখে ঘুম নেই। ওই যে ভালোবাসি শব্দটা তার ঘুম কেড়ে নিয়েছে সেই কবেই। ফারাজ ঘুমন্ত চিত্রার কপালে ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে চিত্রাকে আরও আগলে নেয়। শুই ফেলার জায়গা নেই তাদের মাঝে। এখন আর তাদের কেউ আলাদা করতে পারবে না। সৃষ্টিকর্তা ব্যতীত তাদের আলাদা করার ক্ষমতা আর কারণেই। চিত্রা নামক ফুল ফারাজের জন্যই ফুটেছে। ফারাজের হুকুম ছাড়া তার নূরে পড়াও নিষিদ্ধ। কিন্তু যদি হুকুম অমান্য হয়? ফারাজ মৃদু হাসল। হুকুম অমান্য হলে গাছ উপড়ে ফেলতেও তার হাত কাঁপবে না। এলাহিরা আবার শিকড়সহ গাছ তুলতে জন্মগতভাবেই পারদর্শী। মাহাদি আজকাল একটু বেশি ব্যস্ত থাকে। দিন কিংবা রাত তাকে কাজের মাঝে হারিয়ে যেতে দেখা যায়। যদি কেউ জিজ্ঞেস করে, সে সঙ্গত কারণ দেখিয়ে বলে ওভারটাইম, যত কাজ তত বোনাস। মারিয়ার এসব শুনে আর কিছুই জানতে চায় না মন। সকালে সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে আসতেই আলো এসে পড়ল মারিয়ার মুখে। চোখ মেলে তাকাতেই দেওয়াল ঘড়ির কাঁটায় ৮টা বাজতে দেখল সে। শরীরটা যেন ভারী হয়ে এসেছে। মাথার ভেতর এক ধরনের ঝিমঝিম ভাব। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি। বমি আর তীব্র মাথা ব্যথায় পুরো শরীর অবশ হয়ে গেছে। মাহাদি পাশে নেই। কাল রাতে হঠাৎ করে ফোন করে জানিয়েছিল তার ম্যানেজার করিম সাহেব স্ট্রোক করেছেন। করিম সাহেবের গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে তার পরিবার থাকলেও কিশোরগঞ্জে তিনি একা থাকেন। পাশে থাকার মতো আপনজন কেউ নেই দেখে মাহাদি তাকে মানবতার খাতিরে হাসপাতালে নিয়ে যায় এবং সারা রাত সেখানেই কাটায়। যাওয়ার আগে সে ফোন করে মারিয়াকে জানিয়ে দিয়েছিল সবটা। বিয়ের পর এই 2 বছরে মাহাদি এক রাতের জন্য তাকে ছেড়ে বাহিরে থাকেনি। এটি প্রথমবার। তবে এতে অভিমান করেনি মারিয়া। একটা জীবন বাঁচানোর চেয়ে বড় কিছুই তো হতে পারে না। ধীরে ধীরে মারিয়া উঠে বসল। শরীর দুর্বল হলেও সংসারের সব দায়িত্ব এখন তারই কাঁধে। মার্জিয়া 2 দিন হলো বোনের বাড়িতে গেছেন। তার বোনের ছোট ছেলে মারা গিয়েছে। সেই শোক সামলাতে হবে না তাকে? এখনও ফেরার নাম নেই। তাই তো শ্বশুরবাড়ির সব দায়িত্ব তাকেই সামলাতে হচ্ছে। জান্নাতকে সব বুঝিয়ে দেওয়া যতটা কঠিন, তার চেয়ে বরং নিজে সব সামলে নেওয়াই সহজ মনে করে মারিয়া। বড় ভাবি হওয়ার পরও জান্নাতের সঙ্গে খুব একটা কথা হয়নি তার। কখনো জিজ্ঞেসও করেনি জান্নাতের বাড়ি কোথায়, পরিবারে কারা আছে। যখন শুনেছিল জান্নাতও তার মতো ভালোবাসার টানে ঘর ছেড়েছে, তখন আর অপ্রিয় প্রশ্ন করে তাকে বিব্রত করতে ইচ্ছে হয়নি। কারণ এই যন্ত্রণার অনুভূতি সে নিজেও জানে। নিজের পরিচিত সব ছেড়ে অন্য কোথাও নতুন করে জীবন শুরু করা কতটা কষ্টের, তা সে হাড়ে হাড়ে জানে। ফ্রেশ হয়ে রুমে ফিরতেই মারিয়া দেখতে পেল মাহাদি বিছানায় শুয়ে আছে। মাথার নিচে হাত রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। কি যেন গভীর চিন্তায় নিমগ্ন। কি গো, কখন আসলা? মারিয়া জানতে চাইল। মাহাদি তার দিকে তাকালো। ক্লান্ত গলায় বলল, মাত্রই। তোমার চেহারার এই অবস্থা কেন? রাতে ঘুমাও নাই তুমি? মারিয়া এড়িয়ে গিয়ে বলল, এমনিতেই। তুমি খাইছো কিছু? করিম সাহেব এখন কেমন আছেন? মাহাদি চুপ করে রইল। কোথায় যেন হারিয়ে গেল সে। এই শুনতাছো? মাহাদির হুঁশ ফিরতেই কিছুটা ইতস্তত করে বলল, না মানে কি যেন বলছিলা? কিছু জিজ্ঞেস করেছিলা? মারিয়ার মনটা একদম খারাপ হয়ে যায়। একরাশ দুঃখ খেলে গেল তার চোখে মুখে, কিন্তু মাহাদি তা টের পেল না। নিজেকে সামলে নিয়ে মেকি হেসে জিজ্ঞেস করল, তুমি কিছু খাইছো? না। আজকে একটু গমের রুটি বানাইবা? মারিয়া হাসি মুখে মাথা নাড়ালো। কারণ মেয়েদের জন্য ক্লান্তি, অসুস্থতা কিংবা কষ্ট প্রকাশের কোনো সুযোগ নেই। যদি সম্ভব হতো তবে সমাজ মৃত নারীর কাছ থেকেও 1 কাপ চায়ের আবদার করত।
এলাহিবাড়ির কর্মচারীদের থাকার জায়গাটিতে আজ চাপা উত্তেজনা। নিস্তব্ধ ঘরটিতে শুধুই চাপা গুঞ্জন। একেবারে শেষ কোণের ঘরটায় রাজন উপস্থিত। বিছানার সামনে দাঁড়িয়ে আছে সে। তার চোখ স্থির হয়ে রয়েছে বিছানায় পড়ে থাকা নিথর দেহের উপর। সাদা শার্টের ভাঁজে ঢেকে থাকা দেহটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ফর্সা গায়ের রঙের সঙ্গে শুভ্র শার্টটা মিলেমিশে একাকার। চোখের নিচে সুরমার কালো রেখা। রাজন সবসময় গায়ে আতর মাখে চোখে সুরমা দেয়। তাকে দেখলে সহজেই কেউ বাঙালি বলে ভাবতে পারে না। তার চেহারায় ভিন্ন কোনো দেশের আভিজাত্য লেগে আছে। এক অদ্ভুত সুশোভিত অভিজাত সৌন্দর্যের অধিকারী সে। কপাল চুলকে রাজন পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীর দিকে তাকিয়ে গভীর স্বরে জিজ্ঞেস করল, রাতে তুই কোথায় ছিলি? খোকন মরল কেমনে? লোকটা গলাটা একটু খাকারি দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জানি নে ভাই, রাতে আমি আর হ্যায়তো বাগানে অনেকক্ষণ ঘুরলাম। তখন তো ভালাই ছিল। জানোস না কেন? একলগেই তো থাকোস। স্বরে চাপা রাখ। থাকি, কিন্তু ঘুমাই তো আলাদা ঘরে। আমার মনে হয় ঘুমের পাতালে বোবায় ধরছে। হেরে প্রায়ই বোবাজিনে ধরে। কণ্ঠে ভয়, অথচ রাজন তা গায়ে মাখল না। বালের প্যাচাল পারিস না তো, তোর আব্বারা ধরছে। লোকটা চুপ করে গেল। কিছু বলতে গিয়েও গলার কাছে আটকে গেল। ঘরের বাতাস থমথমে। কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারদিকে। ফারাজ সিগারেট ধরিয়েছে। ধোঁয়ার আড়াল থেকে একবার লাশের দিকে তাকায় সে। নিস্পৃহ দৃষ্টিতে দেখে বলল, ভাই, আপনার লোকের কি হয়েছে জানেন? সকলের দৃষ্টি ফারাজের দিকে। সে নিঃশব্দে এক টান দেয়। তারপর নরম স্বরে বলে, কষা হয়েছে। দামরায় 1 মাস ধরে হাঁকতে না পেরে উপরে চলে গেছে। এখন সেখানে হাঁকতে হাঁকতেই দিন কেটে যাবে। পেছন দিয়ে যেই সিলিন্ডার ঢুকাবে তাতে হাগা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বলেই হো হো করে হেসে ওঠে ফারাজ। রাজনের চোখ ধাক্কা খায় রাগে। বিরক্তির সুর গলায় ফুটে ওঠে। দেখ ফারাজ, এইটা ফাইজলামির সময় না। এই নিয়া এই বাড়ির 3 জন লোক মরছে। ইয়েস ব্রো। ফারাজ আবার হাসল। অভ্র মাছ থেকে হুট করে বলে উঠল, আর 3 জন লোকই আপনার আর রোশান ভাইয়ের লোক ছিল। কি ভুল বলেছি? রাজনের মুখ শক্ত হয়ে যায়। ঠোঁটের কোণে ব্যথার এক রেখা ফুটে ওঠে। আমার লোক মাইরা নায়ক সাজার কিছু নাই। যখন ধর্ম একেবারে টান দিয়া ছিঁড়া ফেলম। রাজন একটু থেমে ফারাজকে আবার বলল, এই পাশে সিসিটিভি লাগাস না কেন? ফারাজ ভাবলেশীন ভঙ্গিতে অবশিষ্ট সিগারেটটা মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয়। ধোঁয়ার শেষ কুণ্ডলিটা মিলিয়ে যাওয়ার আগেই সে ঠান্ডা গলায় বলে, কয়দিন পর দেখা যাবে আমাকে বাথরুমেও ক্যামেরা লাগাতে বলবেন। বলা তো যায় না। কমোডের মধ্যে থেকে যদি আবার এক্স ভাবিগণ বেরিয়ে এসে আপনার জায়গা মতো ছোবল বসিয়ে দেয়। রাজন বিরক্তিতে লুঙ্গির গিট শক্ত করে বাঁধে। ঠোঁট কামড়ে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু নিজেকে সামলে নেয়। তারপর রাগচাপা ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে আসে। তবে যাওয়ার আগে মিতালির দিকে চোখ পড়ে তার। মেয়েটার মুখ ফ্যাকাশে ভয় আর দম বন্ধ করা আতঙ্কে জমে গেছে। রাজনের খটকা লাগে। পরক্ষণেই মাথায় আসে আয়শার কথা। আচ্ছা, সে কোথায়? ঘরে ছড়িয়ে থাকা মানুষগুলো একে একে বেরিয়ে গেলে ফারাজ ধীর পায়ে এগিয়ে আসে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা তার ভাইসহ সবাইকে উদ্দেশ্য করে বলে, এই মৃত্যুর খবর যেন এই ঘরেই বন্দি থাকে। অন্দরমহলে বা চিত্রাঙ্গনার কানে যেন না যায়। আমার মিসেস এমনিতেই অসুস্থ। এসব শুনে যদি আবার কোনো ঝামেলা হয় তাহলে খোকন সোনার সাথে বাকিদেরও কবরের ফ্রি টিকিট কাটিয়ে দেব। ফারাজের স্বর এতটাই স্থির যে কোনো রকম নাটকীয়তা ছাড়াই কথাগুলো চাপা হুমকির মতো কানে বাজল সবার। যাওয়ার আগে ফারাজ রাজনের কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলল, লাশটা পরীক্ষা করাতে হবে। শরীরে তো একটাও ক্ষত নেই। ম্যাঙ্গোর নাতি উপরে গেল কেমন করে সেটা জানতে হবে না?
উপরে যাওয়ার তরিকা পছন্দ হলে পরে আমিও না হয় কারো উপর অ্যাপ্লাই করে দেখব। রাজন কোনো উত্তর দেয় না, মুখ শক্ত করে ফারাজের সামনে থেকে সরে দাঁড়ায়। ফারাজ অভ্রকে নিয়ে বেরিয়ে গেল। মিতালিও তাদের পিছু নিতে উদ্যত হয়। তবে ঠিক তখনই রাজনের কণ্ঠ থমকে দেয় তাকে। তুমি দাঁড়াও তো মেয়ে। মিতালির গা হিম হয়ে আসে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় রাজনের দিকে। বড় করে নিঃশ্বাস ফেলে শুধায়, এসবে তাকে না জড়ালেই কি নয়? চিত্রার ঘুম ভাঙতেই প্রথমে তার চোখ পড়ল ফারাজের দিকে। ফারাজ চুপচাপ বসে আছে তার মাথার কাছেই। চিত্রার চোখ মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল, যেন ফারাজ ঘুম ভাঙার পর দেখা প্রথম সকালের আলো। সে তড়িঘড়ি করে উঠে বসতে চাইল, কিন্তু হঠাৎ একটা যন্ত্রণার শিহরণ বয়ে গেল শরীরের ভেতর দিয়ে। সর্বনাশ! এতক্ষণ ধরে সে ঘুমিয়েছে। কখনো তো এত দেরি করে ঘুম থেকে ওঠেনি সে। বাম হাতটা নাড়াতে গিয়ে সুচ গেঁথে দেওয়ার মতো যন্ত্রণা অনুভূত হলো। ফারাজ দ্রুত তার হাতের উপর নিজের হাত রাখল। আস্তে, ব্যথা করছে দেখি। আলতো করে চিত্রার হাতের আঙুল ছুঁয়ে দিল এক নরম চুমোয়। এখন ওঠার দরকার নেই, ফারাজ শান্ত স্বরে বলল, তবে প্রেশারটা মাপা দরকার। চিত্রা কিছুটা ক্লান্ত স্বরে ফিসফিস করে জানতে চাইল, আপনি কখন উঠেছেন? ফারাজ তাকালো জানালার দিকে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মধ্যরাতে। ফারাজ প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে রুমে আসতে বলল। কথা শেষে আবারও চিত্রার দিকে ফিরে তাকালো। তার দৃষ্টি নিবদ্ধ। সে চোখের ভাষায় কিছু বলতে চায়। রুমের টেবিলে খাবার সাজানো, ওষুধগুলো গুছিয়ে রাখা, এইসবই ফারাজের যত্নের নিদর্শন। চিত্রা বিস্ময়ে তাকিয়ে রইল। লোকটার ভালোবাসা বুঝতে কি অনেক দেরি করে ফেলেছে সে? তাকে কি বেশি অপেক্ষা করিয়েছে? ফারাজ নরম স্বরে বলল, গোসল করলে ফ্রেশ লাগবে, আজকে তো ঢাকায় যেতে হবে। মিতালিকে ডেকে ব্যাগ গুছিয়ে দিতে বলছি, তুমি না হয় মুখে মুখে একটু বলে দিও কি কি প্যাক করতে হবে। বিছানা থেকে ওঠার দরকার নেই কোনো। চিত্রা মাথা নাড়িয়ে মৃদু হাসল। বিছানায় বেশিক্ষণ থাকলে আমার শরীর ব্যথা করে, এখনও করছে। ফারাজ কিছু বলার আগে চিত্রা হঠাৎ তার দিকে এগিয়ে এলো। কোনো পূর্বাভাস ছাড়াই ফারাজের ওষ্ঠে ছড়িয়ে দিল গভীর ভালোবাসার মাদকতা। ফারাজ হতবাক। চিত্রা নিজ থেকে এতটা কাছে এলো, তার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। হৃদস্পন্দন মুহূর্তেই দ্বিগুণ গতিতে বাড়ল। এতদিনের অপেক্ষার পর চিত্রার এই স্পর্শ বাস্তবের চেয়ে স্বপ্নের মতো মনে হচ্ছে। ফারাজ নিজেকে আর সংযত রাখতে পারল না। চিত্রার সাথে তাল মিলিয়ে আরও কাছে এগিয়ে গেল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। চিত্রার সঙ্গে সঙ্গে লজ্জায় সরে গেল। শ্বাস কিঞ্চিত দ্রুত হয়ে এসেছে তার। চোখ তুলে তাকানোর সাহস পেল না। মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, কে যেন এসেছে। ফারাজ এক মুহূর্ত চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকল। এই মুহূর্তের উষ্ণতা সে মনে গেঁথে রাখতে চায়। আমি দেখছি। চিত্রা ওড়নাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল। মাথার উপর টেনে দিল ঘোমটা। ফারাজ দরজা খুলে সামনের দিকে এগিয়ে এলো। আর তার ঠিক পেছনেই রুমে ঢুকলো এক লম্বা চওড়া উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ। লোকটির চেহারায় এক ধরনের গাম্ভীর্য। তবে তার দৃষ্টি সোজাসুজি চিত্রার দিকে পড়ল না। চিত্রা এক নজর তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে ফেলল। ফারাজ হাত বাড়িয়ে লোকটাকে বসার জায়গা দেখিয়ে বলল, এখানে বসো। চিত্রা, উনি নিউরোসার্জন ডক্টর বজ্র কায়সার। আর বজ্র, এই হচ্ছে আমার মিসেস চিত্রা এলাহি। বজ্র চিত্রার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসল। আপনার কথা অনেক শুনেছি ভাবি, বজ্র বলল নরম কণ্ঠে। চিত্রা অবাক হয়ে এক মুহূর্ত বজ্রর দিকে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করল, কার কাছে শুনেছেন? বজ্রের উত্তর দেওয়ার আগেই ফারাজ বলে উঠল, আমার কাছে। বজ্র আমার বন্ধু। ডেনমার্কে ওর একটা প্রাইভেট হাসপাতাল আছে। দেশে এসেছে একটা জরুরি কাজে। যতদিন কাজ শেষ না হয়
ততদিন এখানেই থাকবে। বজ্রের ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল। সে হাসির কোনো ব্যাখ্যা নেই, ঠোঁটের কোণে ফুটে ওঠার আগেই মিলিয়ে যায়। চিত্রা আলতো হেসে বলল, তাহলে তো এখন থেকে রোজ আমাদের দেখা হবে। বজ্র তার গাঢ় কালো চোখে চিত্রার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো। সেই একই রহস্যময় নীরব হাসি হেসে মৃদুস্বরে বলল, হ্যাঁ, রোজ। যাক, অবশেষে আমাদের সাক্ষাৎ তো হলো।